তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিল করে হাইকোর্টের রায় আপিলে বহাল, নিষ্পত্তির অপেক্ষায় আরও 18টি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন সিএসি। সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ। দুর্নীতির পাশাপাশি ভুল নীতি ও বিনিয়োগ না বাড়ার কারণ বললেন অর্থ উপদেষ্টা। সুষ্ঠু পরিবেশের প্রতিশ্রুতি পররাষ্ট্র উপদেষ্টার। 3 দিন পর দেখা মিলল সূর্যের, ভোগান্তি কমেনি ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের। 10 ঘন্টা পর স্বাভাবিক নৌযান চলাচল। এবং ইসরায়েলি হামলায় 3 দিনে 2 শতাধিক ফিলিস্তিনি নিহত, আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষ 2টি হাসপাতালও খালির নির্দেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এই সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপিকে বিতর্কিত এবং তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা বানোয়াট মামলা করেছিল হাসিনা সরকার। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা হয়। এর মধ্যে 17টি মামলা হয় বিতর্কিত সেনা সমর্থিত সরকারের আমলে। বাকি মামলা করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে মামলা থেকে মুক্ত হচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। প্রত্যেকটি মামলাই করা হয়েছে এই চাঁদাবাজির মামলা, এবং 3-4 মাস আগের ডেট ছিল, সেই এফআইআর এর তার নামও ছিল না। পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। তারেক রহমানের আইনজীবী বলছেন, আর 17 থেকে 18টি মামলা নিষ্পত্তি হলেই সম্পূর্ণ মামলামুক্ত হবেন তারেক রহমান। তবে তার দেশে ফেরা এসব মামলার উপর নির্ভর করছে না বলেও জানান তিনি। রাজনৈতিক উদ্দেশ্যে এবং জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। 2008 সালের 11 সেপ্টেম্বরে জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যা মামলায় গঠিত তদন্ত কমিশনের গেজেট আদালতে দাখিল করেছেন রিটকারী তানভীর আহমেদের আইনজীবী। রোববার সকালে হাইকোর্টে এই গেজেট দাখিল করা হয়। এ সময় নির্ধারিত 90 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার আহ্বান জানান রিটকারী। তানভীর আহমেদের আইনজীবী বলেন, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তবে নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হলে তদন্ত কমিশন চাইলে নতুন করে সময়ের আবেদন করতে পারবে বলে জানিয়েছেন হাইকোর্ট। মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে আবারও জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। রোববার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। শিউলি রায়ের প্রতিবেদন। রোববার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে শুরু হয় ভোটার তালিকার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আসন্ন নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনাররা বলেন, বিগত নির্বাচন যেভাবে কুলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা দরকার সবটুকুই করবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদের অনিয়ম, অবহেলা ও অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি করেন তারা। আমাদের যা যা করার লাগে তাই করব। সামান্যতম অস্বচ্ছতা
সামান্যতম ফাঁকিবাজি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। এই ভোটার লিস্ট, এক্সিস্টিং ভোটার লিস্টের মধ্যে যদি কোনো ভুল থাকে, যদি কোনো ফিকটিশিয়াস পার্সন এখানে এসে থাকে, আমার মনে হয় ভোটার লিস্ট থেকে তাদের নাম কর্তন করা সমীচীন। কমিশনাররা আরও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ারই হবে আইন এবং বিবেক। ইসির কোনো কর্মকর্তার দুর্বিসন্ধির দায় কমিশন নেবে না বলেও সাফ জানিয়ে দেন তারা। আমাদের মধ্যে যদি কারো ওইরকম দুরভিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, বিশেষ করে আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, সেটা উনি নিজ দায়িত্ব করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। আর সবার প্রচেষ্টা জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ জানান ইসির এম নাসির উদ্দিন। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাআল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নির্বাচনী প্রক্রিয়া বিলম্ব করার যে কোনো কৌশল প্রত্যাখ্যান করবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলে, নির্বাচন নিয়ে ধারণা নয়, সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া উত্তম। রোববার দুপুরে লন্ডন সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান বিএনপির এই অন্যতম নীতি নির্ধারক। তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে তিনি বলেন, তার দেশে আসার উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফেসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো। সংবিধানকে কখনো কবর দেওয়া যায় না। আমরা যে রিপাবলিক, সেই রিপাবলিক এবং যে সংবিধান এখন আছে সেটার পরিবর্তন সংশোধনই হবে আমাদের জন্য সর্বোত্তম পন্থা। সামনে নির্বাচনে আনসারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে দেখা যাবে বলে প্রত্যাশা জানান আনসার ও ভিডিপির মহাপরিচালক। রোববার সকালে জাতীয় সমাবেশ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে গাজীপুরের শফিকপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ উদ্বোধন করেন তিনি। একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বস্তরের কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বানও জানান তিনি। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায় সেই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযুক্ত করেছে। আগে যেটা আমাদের ছিল না, আগে এগুলো ছিল সাধারণ পর্যায়ে। সো আমাদের ইলেকশনের প্রস্তুতিটা আসলে আমাদের সংস্কারের সাথে এবং এদের নিজেদের ভূমিকার যে উন্নয়ন সেটার সাথে সম্পৃক্ত। এটা একই সাথে চলছে। ইনশাল্লাহ আপনারা ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন, যে নিউট্রালি দে উইল প্লে দেয়ার রোল, যে জনগণ যেটা চায় ফেয়ার ইলেকশন এবং জোরালো ভূমিকা যে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে তাদেরকে সেই জায়গায় পাবেন। দেশে বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি নয়, বিগত সরকারের ভুল নীতি ও সিদ্ধান্তও দায়ী, এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সৌদি আরব বাংলাদেশ বিষয়ক এক সেমিনারে কথা বলেন তিনি। রাষ্ট্রদূতের অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা জানান, শুধু সৌদি কোম্পানি আরামকোই নয়, স্যামসাংকেও তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার। এ সময় অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সব দেশের জন্য দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণের কথা জানিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি। অগ্নিকাণ্ডের 11 দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের 7 নম্বর ভবনটি। পুড়ে যাওয়া 6, 7, 8 এবং 9 তলা ছাড়া নিচের 5টি তলায় কাজ শুরু করেছে মন্ত্রণালয়গুলো। রোববার সকাল থেকে চলছে ধোয়া মোছার কাজ, ঠিক করা হচ্ছে বিদ্যুৎ সংযোগ, পানির লাইন, কম্পিউটার কানেকশন। এ সময় ভবন পরিদর্শন করেন গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান। পরিদর্শন শেষে সচিব জানান, ভবনের নিচের 5 তলায় আজকে থেকে স্বাভাবিক কাজ শুরু হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত 4টি তলার মেরামতের কাজও চলছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সেখানেও কাজ শুরু করা হবে। শুরু করলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে করে দিতে পারবে, 1-2 দিনের দেশে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। পানি আমরা আজকের মধ্যে কমপ্লিট, পানি ছাড়া বাকি সব কমপ্লিট হয়ে গেছে, পানিটা আজকের মধ্যে কমপ্লিট করে দিবে। দলীয় প্রভাবের কারণে সাংবাদিকতা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। রোববার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। কামাল আহমেদ বলেন, গেল 15 বছরে গণমাধ্যম ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে। ফ্যাসিবাদের প্রতি সাংবাদিকদের এমন আনুগত্য ছিল যে তারা অস্ত্র হাতেও নেমেছে ফ্যাসিবাদের পক্ষে। দলীয় আনুগত্যে বা দলবাজিতে লিপ্ত হয়ে পড়েছেন যে তারা অস্ত্র হাতেও নেমেছেন। সুতরাং সাংবাদিকতা এবং যে রাজনৈতিক বিশ্বাস, এই দুইটার মধ্যে যে একটা ফারাক থাকার কথা, পার্থক্য বজায় রাখার কথা, সেটা কিন্তু বজায় থাকেনি। এই দলীয় প্রভাবের কারণে সাংবাদিকতা অনেকাংশেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। 43তম বিসিএস এর বাদ পড়া 227 জন গেজেটেড অফিসার চাকরি ফেরতের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া 43তম বিসিএস এর চাকরি প্রার্থীরা সচিবালয়ের সামনে এই অবস্থান নিয়েছেন। সরকারি কর্ম কমিশনের সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তারা কেন বাদ পড়েছেন তা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখেন তারা। এছাড়া প্রজ্ঞাপনে আবারও অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আবেদন করেন আন্দোলনকারীরা। আমার গেজেট হলো অক্টোবরের 15 তারিখ। এই 2 মাসের মধ্যে আমার এমন কি হলো যে আমার ইমেজ এখন আর ক্লিন না? আমি তখন ক্লিন ইমেজ হিসেবে যদি গেজেটেড হই, এখন আমি আমার ইমেজ ক্লিন না, এমন কি হয়ে গেল? এই চিঠিটা দিয়ে বরং আমাদেরকে সামাজিকভাবে আমরা এমনিই হেয় হয়ে আছি, আমাদেরকে আমার অবস্থান আরো নামিয়ে দেওয়া হয়েছে। একটা বিসিএস কিন্তু একদিনে হয়ে যায় না। আর একজন প্রার্থী শুধু আমি শুধু না, আমার সাথে আমার পুরো পরিবারের সাথে জড়িত। আর এই যে আমাদের দেশে যে এত বড় একটা আন্দোলন হলো বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি নিয়ে, তো এটা যদি 2 মাস পরে কারণ দেখানো ছাড়া যদি আমাদেরকে এই বৈষম্যের মধ্যে ফেলে দেয়, আমরা পরবর্তী জেনারেশনকে কি মেসেজ দিব? এদিকে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত ক্যাডেট সাব ইন্সপেক্টররা। চাকরিতে পুনর্বহালের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে রোববার সকালে স্মারকলিপি দেয় তারা। আন্দোলনকারীদের দাবি, যে অভিযোগে তাদের অব্যাহতি দেয়া হয়েছে তা ভিত্তিহীন। এতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন তারা। 21 অক্টোবর থেকে 1 জানুয়ারি পর্যন্ত 4 ধাপে 40তম ব্যাচের 321 জনকে অব্যাহতি দেয়া হয়। 55 জন মেয়ের মধ্যে 33 জন মেয়ে আমরা বাহিরে, কিন্তু কি কারণে অজানা সেটা আমরা আসলে জানি না যে আমাদেরকে কেন বের করছে। অভিযোগটা আনা হয়েছে, অভিযোগটা আমাদের কোনোটাই আমাদের এরকম ঘটেনি, এবং আমাদের অনেকে আছে যারা 400 দিন প্লাস ট্রেনিং করেও বাদ গেছে। শৃঙ্খলা ভঙ্গের কোনো সর্বোচ্চ 1 দিন বা 2 দিন ইডি হতে পারে, আর শৃঙ্খলা ভঙ্গের এমন কিছু ঘটেনি, সম্পূর্ণ ভিত্তিহীন। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় আধা ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। রোববার সকাল 9:15টার দিকে মেট্রো চলাচল বন্ধ হয়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় যান্ত্রিক ত্রুটি সারিয়ে চলাচল স্বাভাবিক হয়। খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর 10 নম্বর স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়ে যায়। প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচলে বিলম্ব হচ্ছে। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনগুলোতে বেড়ে যায় যাত্রীদের ভিড়। ট্রেন চালু হওয়ার পর ট্রেনে ওঠা নিয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আমাদের অফিস টাইম দেরি হচ্ছে, অফিসে গিয়ে প্রবলেম ফেস করছি, বসের কথা শুনছি লেট করে যাওয়ার কারণে। আর আগের তুলনায় এখন একটু সমস্যাটা বেশি হচ্ছে। 10-15 মিনিট হয়েছে, আমরা আসার পর এরকম 3টা ট্রেন ওই পাশ দিয়ে গেছে, এখানে আসতেছে নিচেও ট্রেন উপরেও দাঁড়ায় নিচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেশ জুড়ে টানা 3 দিন মৃদু শৈত্যপ্রবাহের পর দেখা মিলল সূর্যের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদের কারণে কমেছে শীতের তীব্রতা। এতে স্বস্তি ফিরেছে জনমনে।
তবে ভোগান্তি কমেনি ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। এদিকে ঘন কুয়াশার কারণে প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জবুথুবু জনজীবন। জেলায় সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 98%। জীবিকার তাগিদে তীব্র শীত উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। এত পরিমাণ কুয়াশা পড়ে যাচ্ছে, এক হাত পর মানুষজন দেখা যাচ্ছে না, গাড়ি ঘোড়া চলা খুব সমস্যা হচ্ছে। সন্ধ্যার থেকে শীত, কুয়াশা, গুড়ি গুড়ি বৃষ্টির মতন শীত পড়ছে। অন্যান্য দিনের তুলনায় আজকে শীতের তীব্রতা অনেক বেশি। বরিশালে অব্যাহত শীতের তীব্রতা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন অনেকে। এমনকি ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। ছোট ছোট মনে করেন রোড থেকে ছোট ছোট গাড়ি বাইরে হয়, এই জন্য আরো সমস্যা হয় বেশি। গরিব মানুষ না করে পারবো না, শীতের অপেক্ষা যদি আমরা ঘরে বসে থেকে খামু কি। ঘন কুয়াশার কারণে প্রায় 10 ঘন্টা বন্ধ থাকে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল। মাঝ নদীতে 4টি ফেরি আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন উভয় ঘাটে আটকা পড়া 2 শতাধিক যানবাহনের চালক ও যাত্রীরা। কুয়াশার কারণে এই যে ঘন্টার পর ঘন্টায় যে ঘুমায় থাকতে হয়, রাস্তাঘাটে পড়ে থাকতে হয়, এর যেন কোনো ব্যবস্থা করে সরকার। কুড়িগ্রামে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় কমেনি শীতের তীব্রতা। জেলায় সকাল 9টায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এদিকে 3 দিন পর নোয়াখালীতে দেখা মিলেছে সূর্যে, এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। শীতের কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না, ঠান্ডা আমাদের হাত পা কাঁপে। ছিন্নমূল মানুষ, গরিব মানুষ শীতে খুব কষ্ট পাচ্ছে। আগামী সপ্তাহে আরেকটি মৃদু শৈত্যপ্রবাহেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।